আপনাদের বহুল কাঙ্ক্ষিত যেই বিগত বছরের প্রশ্নগুলা আমরা ট্রিক্সের মাধ্যমে কিভাবে আয়ত্ত করতে পারি এবং খাতায় সুকৌশলে উপস্থাপন করতে পারি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির উপস্থাপন, যে উপস্থাপনের মাধ্যমে আমরা সর্বোচ্চ নাম্বার নিয়ে আসতে পারি আমাদের সিনিয়র স্যারদের কাছ থেকে, সেই কৌশল ভিত্তিক আলোচনার আজকে প্রথম আলোচনা শুরু হয়েছে। আমরা বিগত এটিএসআই পদের যে 2025 সালের যে পরীক্ষাটা হয়েছিল বিগত বছরে, এই পদের যে 3টা প্রশ্ন, প্রথম 1 নং এর ক, খ, গ, এই 3টা প্রশ্ন সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। আমরা এন্ট্রি নিয়েছি আসলে বিগত বছরের প্রশ্নগুলা কিভাবে উত্তর করতে হয়। তাহলে আমরা প্রথম প্রশ্নটা আজকে পেয়েছি হচ্ছে, একজন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামির স্বীকারোক্তি আদায়ের আইনগত ভিত্তি কি ও জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে আলোচনা করুন। এখানে নম্বর ছিল হচ্ছে 7 নম্বর। এখন এই যে একজন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামি স্বীকারোক্তির যেই মানে স্বীকারোক্তি আদায়ের সম্পর্কে যেই আইনগত ভিত্তির কথা বলছে, তাহলে এই স্বীকারোক্তি সম্পর্কে কোন আইনে বলা আছে সর্বপ্রথম আমাদের ভাবতে হবে। এই স্বীকারোক্তি সম্পর্কে আমাদের সাক্ষ্য আইনে বলা আছে, তাই না? আর ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনাদের 6টা আইন সম্পর্কে, যারা আপনারা এএসআই নিরস্ত্র এসআই নিরস্ত্র দিবেন তাদের জন্য 5টা আইন, আর যারা এটিএস এটিএসএ দিবেন তাদের জন্য 6টা আইন। মানে কত নং আইন, কত সালের আইন, এটা সহ মুখস্থ থাকতে হবে। আমি আবার রিপিট করে দিচ্ছি। আপনার সর্বপ্রথম সাল ভিত্তিক চিন্তা করলে 1860 সালের 45 নং পেনাল কোড আইন, 1861 সালের 5 নং পুলিশ আইন, 1872 সালের 1 নং সাক্ষ্য আইন। ওই 1872 সালের 1 নং যেই সাক্ষ্য আইন, এটার আবার সংশোধন হয়েছে 2022 সালে, এটা আপনারা জানেন। আবার 1898 সালের 5 নং ফৌজদারি কার্যবিধি আইন, এটা সংশোধনী হয়েছে 2025 সালে। আর 1943 সালের পুলিশ রেগুলেশন। সর্বশেষ 2018 সালের 47 নং সড়ক পরিবহন আইন। তাহলে প্রত্যেকটা আইনের সাল এবং নং এটা জানা জরুরি। এই জন্য আমরা যখন পরীক্ষার হলে যাব, আমরা বলছি যে আমরা যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হই না কেন, পরীক্ষার হলে যাই আমরা প্রশ্নের সেন্স ধরতে ধরতে আমাদের সময় চলে যাবে, খাতায় কি লিখবো এটা ভাবতে ভাবতে সময় চলে যায়। এই সময়টা যেন আমাদের লস না হয়, সেই জন্য আমরা আগে থেকেই পরিকল্পিতভাবে চিন্তা করে যাব যে এই মূল আইন থেকে প্রশ্নগুলো যেতে হবে, এই মূল আইনগুলোর নাম দিয়ে আমি লেখা শুরু করব, আর প্রশ্নে যেই অংশটা আছে সেই অংশটাকে দিয়ে আমি প্রশ্নটা সাজাবো। সেটা কিরকম? সেটা হচ্ছে আমি লিখবো যেই প্রশ্নটা আসছে যে এই একজন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক স্বীকারোক্তি আদায়ের আইনগত ভিত্তি কি ও জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে লিখুন। একজন মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট এটা স্টার্টিং করবেন এইভাবে যে 1872 সালের সাক্ষ্য আইন, কমা, যেহেতু এই প্রশ্নটা মূল আইন হচ্ছে সাক্ষ্য আইন, এই জন্য সবার আগে সাক্ষ্য আইনটা লিখবেন। মূল আইনটা হচ্ছে সাক্ষ্য আইন, পরে লিখবেন এটার আলোচনা ফৌজদারি কার্যবিধিতে আছে এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে। তাহলে লিখলেন 1898 সালের কত নং, 5 নং ফৌজদারি কার্যবিধি, এবং 1943 সালের পুলিশ রেগুলেশন অনুযায়ী। ও এখানে আবার পুলিশ আইন তো আমাদের আলোচনা আছে এটার মধ্যে। তাহলে ও 1861 সালের 5 নং পুলিশ আইন অনুযায়ী একজন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামি স্বীকারোক্তি আদায়ের আইনগত ভিত্তি ও জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় তা নিম্নরূপ। এটা একটা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট লিখবেন এই স্টার্টিংটা। মানে এই প্রশ্নের উত্তরটা কোন কোন আইনে আছে, মূল যে আইনটা সেটা সবার আগে। এই প্রশ্নের উত্তরের মূল আইন হচ্ছে সাক্ষ্য আইন, এটা আগে। তাহলে এটা মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট। আর যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির তারা লিখবেন 1872 সালের 1 নং সাক্ষ্য আইনের 2য় অধ্যায়ের একজন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামি স্বীকারোক্তি আদায়ের আইনগত ভিত্তি সম্পর্কে সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারায় যে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে তা নিম্নরূপ। এখন লিখবেন আলোচ্য প্রশ্ন অনুসারে আমরা জানি সাক্ষ্য আইনের 25 ধারায় অনুযায়ী
একজন পুলিশ অফিসার আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করলে সেই স্বীকারোক্তির আইনগত কোনো ভিত্তি নেই। তবে এই যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একজন তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার আসামির স্বীকারোক্তি আদায় করে, তাহলে সেই স্বীকারোক্তির আইনগত ভিত্তি আছে এবং ওই আসামির দেওয়া তথ্য মতে সেই তথ্যের ভিত্তিতে যদি স্বীকারোক্তি ভিত্তিতে যদি ওই মামলা সংশ্লিষ্ট কোনো আলামত উদ্ধার হয়, সেই অংশটুকু বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে। তার মানে সেই অংশটুকু আইনগত ভিত্তি রয়েছে। নিচে লিখবেন শুধু সাক্ষ্য আইনের 26 ও 27 ধারা। আর পুলিশ রেগুলেশন লিখতে পারেন 467 বিধি। যদি নোটে লেখেন 1943 সালের পুলিশ রেগুলেশনের 467 বিধি একজন তদন্তকারী কর্মকর্তাকে কঠোরভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এই ক্ষেত্রে, স্বীকারোক্তি আদায়ের ক্ষেত্রে। এটা আপনি নোটে লিখতে পারেন। শেষ পরের অংশ লিখলেন, যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যান্সার দিবেন তারা লিখলেন যে এই 1898 সালের 5 নং ফৌজদারি কার্যবিধি ও আপনার 1943 সালের পুলিশ রেগুলেশন এবং 1861 সালের 5 নং পুলিশ আইন অনুযায়ী জিজ্ঞাসাবাদের কৌশল, একজন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামিকে জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিম্নরূপ। এখন লিখলেন যে একজন তদন্তকারী কর্মকর্তাকে কোনো আসামির নিকট থেকে স্বীকারোক্তি আদায় করার ক্ষেত্রে অবশ্যই কয়েকটা গুণাবলী থাকা প্রয়োজন। তার মধ্যে অন্যতম গুণাবলী হচ্ছে তাকে ধৈর্যশীল হতে হবে, তাকে আসামির স্বীকারোক্তি আদায়ের সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে, তাকে মনোযোগী হতে হবে। আসামি তার যে আচরণ গতিবিধি সেটা পর্যবেক্ষণ করে তাকে প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর আদায় করতে হবে। কোনো অবস্থাতেই আসামিকে হুমকি দামকি মারধর করা যাবে না। তার প্রতি আস্থা সৃষ্টি করে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে সত্য উদ্ঘাটন করা এবং মামলার যে আলামত উদ্ধার করার জন্য এই জিজ্ঞাসাবাদের কার্যকরী কৌশল হচ্ছে এটা, যেটা আমরা আলোচনা করলাম। তাহলে আপনারা নিচে লিখবেন সিআরপিসির 161 থেকে 164 ধারা, 364 পুলিশ রেগুলেশন লিখবেন। আপনার নিচে নোটে লিখতে পারেন যে এই ক্ষেত্রে একজন তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই 265 বিধি 1943 সালের পুলিশ রেগুলেশনের 265, 324 ও 467 বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। শেষ আপনার 7 মার্কের উত্তর, স্ট্যান্ডার্ড কোয়ালিটির উত্তর শেষ। পরে আমাদের যে প্রশ্নটা আমরা পড়ছি সেটা হচ্ছে গ্রেফতার বলতে কি বুঝো। আমরা এই যে গ্রেফতার বলতে কি বোঝো এটা তো আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে গ্রেফতার সম্পর্কে বলছে। এই জন্য আমরা লিখবো যে 1898 সালের 5 নং ফৌজদারি কার্যবিধি আইনের 46 ধারা ও 1943 সালের পুলিশ রেগুলেশনের 316 বিধি পর্যালোচনায় দেখা যায় যে গ্রেফতার এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যারেস্ট, এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ধরা বা পাকড়াও করা বা হেফাজতে নেওয়া। একজন মানে কি হেফাজতে নেওয়া বলতে এখানে বলা হয়েছে যে একজন পুলিশ অফিসার আইনগতভাবে কোনো আসামিকে হেফাজতে নিলে তাকে বা কোনো ব্যক্তিকে হেফাজতে নিলে, আইনগত হেফাজতে নিলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে গণ্য হবে সাধারণভাবে। পরে নিচে লিখবেন গ্রেফতার বলতে যা বুঝি, আন্ডারলাইন করে লিখবেন। বেঞ্জলম্যানের ক দিয়ে বলছিলাম যে কথা বা কার্যের মাধ্যমে গ্রেফতার করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার বেঞ্জলম্যানের ক দিয়ে বলছিলাম সকল প্রকার কৌশল অবলম্বন করে গ্রেফতার করতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার বলছিলাম আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামি না হয় সেক্ষেত্রে গ্রেফতারকালে কোনো অবস্থাতে মৃত্যু ঘটানো যাবে না। শেষ নিচে লিখবেন সিআরপিসি 46 এর ব্র্যাকেটে 1, 46 এর 2 ও 46 এর 3 ধারা ও 316 ও 153 ঘোড়ার গ বিধি পুলিশ পিআর পুলিশ রেগুলেশন যেটা। তাহলে 2 নম্বর প্রশ্ন শেষ, মানে 1 এর খ শেষ। 1 এর গ, 1 এর গতে আমরা বলছি যে গ্রেফতারের আগে ও গ্রেফতারের পরে করণীয় কি। এখানে আমাদের কাজ সম্পর্কে জানতে চাইছে। আমরা বলছি যে আমাদের কাজ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আমরা ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন অনুযায়ী উত্তর করব। তাহলে চোখ বন্ধ করে আমরা লিখবো 1898 সালের 5 নং ফৌজদারি কার্যবিধি আইনের 46 আইনের 46 থেকে 53 ধারায় মানে গ্রেফতারের আগে ও পরে যে সুস্পষ্ট ধারণা রয়েছে তা নিম্নরূপ। তখন এই গ্রেফতারের অধ্যায় সহ লিখলেন, সমস্যা নাই, ধারার রেফারেন্স দিলেন। পরে নিচে লিখবেন আপনার একজন
পুলিশ অফিসার গ্রেফতারের পূর্বে অবশ্যই উক্ত ব্যক্তি কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করলে সেই আবদ্ধ স্থানের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে হবে। ওই ব্যক্তি গ্রেফতারের কারণ জানতে চাইলে গ্রেফতারের কারণ জানাইতে হবে। গ্রেফতারি পরোয়ানামূলক হইলে গ্রেফতারি পরোয়ানা তাকে দেখাইতে হবে। এই কার্যক্রমগুলো আমাদের গ্রেফতারের আগে করতে হবে। ধারা দিব আমরা শুধু 47 মূল ধারা, এর সাথে আমরা কত কত দিব 56 ও 80 ধারা সিআরপিসি শেষ। অপরদিকে গ্রেফতারের পরের কার্যক্রম কি? সিআরপিসির 50 থেকে 53 ধারা, মানে গ্রেফতার পরে হচ্ছে আপনাকে তাকে ওই আসামির পলায়ন প্রতিরোধ করার জন্য আপনি পরোয়ানা বা বিনা পরোয়ানামূলক গ্রেফতার করলেন। এখন তার পলায়ন প্রতিরোধ করার জন্য তার অতিরিক্ত বল প্রয়োগ করতে পারবেন না, বা তার দেহ তল্লাশি করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তার জামিনের ব্যবস্থা আছে কিনা, বা জামিনদার আছে কিনা, বা জামিনদার আদায় করতে যদি সে অক্ষম হয়, মানে হাজির করতে, তখন আপনি তার পরিধেয় বস্ত্র ব্যতীত কি করবেন? তার দেহ তল্লাশি করবেন। তখন একটা তালিকা করবেন, এই তালিকার এক কপি তাকে দিবেন, উপস্থিত সাক্ষীর উপস্থিতিতে এই কার্যক্রম করবেন। আর মহিলা হইলে মহিলা পুলিশ দ্বারা বা নিকটতম মহিলার দ্বারা তার দেহ তল্লাশি করে যা যা পাওয়া যাইব ওগুলা আপনি করবেন, এই একটা তালিকা প্রস্তুত করে সেম তালিকার এক কপি দিবেন। আর যদি অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে যে আদালতে তাকে পাঠানো হইব সেই আসামিকে, তাহলে সেই আদালতে ওই অস্ত্র প্রেরণ করতে হবে। এটা হচ্ছে নিচে সিআরপিসির 50, 51, 52, 53 ধারা। আর পুলিশ রেগুলেশন কঠোরভাবে অনুসরণ করতে হবে কত কত 322, 328 গ বিধি। এই হচ্ছে আপনাদের গ্রেফতারের আগে ও পরে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এই 3টা প্রশ্নই মূলত আপনাদের আজকে পড়ানো হয়েছে। এই 3টা প্রশ্নই আপনারা আপনাদের মতো করে খাতায় পরীক্ষায় যেভাবে উপস্থাপন করবেন, আমি যেই ভঙ্গিমা শিখিয়ে দিছি ঠিক সেই ভঙ্গিমায় প্রয়োজনে আমার এই ভিডিও রেকর্ডটা কয়েকবার শুনা তারপরে আপনি লেখা শুরু করবেন। যে আপনি এই 3টা প্রশ্ন আপনার 17 মার্ক, তো তাহলে 17 মার্কের জন্য সময় আপনার হচ্ছে কত মিনিট? 17 মার্কের জন্য কত সময় পাওয়া যাবে? যদি 85 মার্কের জন্য যদি আমাদের 180 মিনিট হয়, তাহলে 17 মার্কের জন্য কত, ওইটা ক্যালকুলেশন করে ওইভাবে ওই সময়ের ভিতরে 5 মিনিট কম সময়ের মধ্যে লেখার চেষ্টা করবেন। বা প্রথম সময় বেশি লাগুক, প্রথম সময় বেশি লাগবে, বেশিই লাগুক, কিন্তু সবাই পরীক্ষা দিবেন। এই 3টা প্রশ্ন আশা করি আপনারা এই ক্লাসের পুরো বিষয়বস্তুটা খুব সহজভাবে উপলব্ধি করছেন। আমার সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা পুরো ক্লাসটা সবাই আবারও শুনবেন, শুনে আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন পরীক্ষা আকারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই হাই ভোল্টেজ এবং প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন।